আলোর প্রতিফলন চ্যাপ্টারে মোটামুটি সব থিওরি তো কমপ্লিট হয়ে গেছে। আজকের আলোর প্রতিসরণ চ্যাপ্টার শুরু করব। আলোর প্রতিফলনের দু একটা অঙ্ক যার যার আছে একটু দেখে নি ফার্স্ট। তো কোশ্চেন আছে প্রবলেম সেট ছায়া প্রকাশনী বইয়ের প্রবলেম সেট 1 এর আলোর প্রতিফলন 14 অঙ্ক, তাই তো? এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের অক্ষ বরাবর f/3 দৈর্ঘ্যের একটি সরু দণ্ড দর্পণের অক্ষ বরাবর স্থাপিত আছে। এটা হচ্ছে কি একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য, এই অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে কত, এফ। এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। f/3 দৈর্ঘ্যের একটি সরু দণ্ড দর্পণের অক্ষ বরাবর স্থাপিত আছে। দণ্ডটির প্রতিবিম্ব এক্ষেত্রে সৎ, বিবর্ধিত এবং দণ্ডটিকে ঠিক স্পর্শ করে আছে। দণ্ডটিকে ঠিক স্পর্শ করে আছে। বিবর্ধনের মান নির্ণয় করো। প্রথম কথা আমাকে বল, আমাকে বল যে এটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য কত, f/3 বলেছে। বস্তুর দৈর্ঘ্য একটা পয়েন্ট হচ্ছে কি হবে, ঠিক স্পর্শ করে থাকবে, মানে বস্তুটা এইরকম থাকবে, বস্তুটা এইরকম থাকবে, নাকি নাকি বস্তুটা এইরকম থাকবে, এটা হচ্ছে কোনটা থাকলে হবে। দেখ আমার কাছে কথা শোন, দেখ স্পর্শ করে থাকছে এই কন্ডিশন থেকে বোঝায় কি যে এটা হচ্ছে সরি, এটা বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। বস্তুটা এখানে থাকবে না এখানে থাকবে? হ্যাঁ, কোন দিকে তীর চিহ্ন হবে, এটা হবে না এটা হবে? দেখ এটা এটা হলে আর এটা হলে, দেখ এই পয়েন্টটা বক্রতা কেন্দ্রে আছে, তো এর প্রতিবিম্ব একদম বক্রতা কেন্দ্রেই তৈরি হয়ে যাবে। এবারে কথা হচ্ছে বিবর্ধিত প্রতিবিম্ব কখনোই বক্রতা কেন্দ্রের বাইরে থাকলে, বক্রতা কেন্দ্রের ভেতরে থাকলে, বক্রতা কেন্দ্রের ভেতরে থাকলে সেই বিবর্ধিত প্রতিবিম্ব তো কি হবে, সেই বিবর্ধিত প্রতিবিম্ব কার জন্য হয়েছিল? যখন বস্তু, যখন বস্তু যখন বস্তু হচ্ছে এরকম করেছিল, যখন বস্তু এরকম করেছিল। আমার কাছে কথা শোন, যে বিবর্ধিত প্রতিবিম্ব হবে মানে কি, আমি যদি এরকম করে বস্তুটাকে রাখি, বক্রতা কেন্দ্র এটা হয়, তাহলে এর এই যে যে তীর চিহ্নটা আছে, এর প্রতিবিম্ব এখানে তৈরি হয়ে যাবে। আর বক্রতা কেন্দ্রের বাইরে কোনো বস্তু থাকলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে এইখানে কোথাও তৈরি হবে। ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে মানে এইখানে কোথাও তৈরি হবে, মানে প্রতিবিম্বটা হবে এরকম। আর এই বস্তুটা যদি এরকম হয়, এই বস্তুটা যদি এরকম হয় f/3 দৈর্ঘ্যের, আর এই প্রতিবিম্ব তো এখানে তৈরি হয়ে যাবে। আর যেটা হচ্ছে, যেটা এখানে আছে মানে বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে আছে, তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? বক্রতা কেন্দ্রের বাইরে, বক্রতা কেন্দ্রের বাইরে তৈরি হয়ে যাবে এবং দূরে তৈরি হয়ে যাবে, তাই না? তাহলে এখানে ছবিটা কোনটা হওয়া উচিত, এটা না এটা? এটা না এটা? কোনটা বস্তু হওয়া উচিত? এইটা বস্তু হওয়া উচিত নাকি এটা বস্তু হওয়া উচিত? নিচেরটা বস্তু হলে বেশি বিবর্ধিত হবে। নিচেরটা বিবর্ধিত, নিচেরটা মানে যদি বস্তু হয় মানে বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে থাকে, তার বিবর্ধন বেশি হবে, তাই না? তার বিবর্ধন কি হয়, বেশি হয়। আমার কাছে কথা হচ্ছে যে প্রশ্ন বলেছে কি যে এক স্পর্শ করে আছে, তার মানে কি একদম বক্রতা কেন্দ্রে একটা পয়েন্ট থাকবে। এটা যদি বক্রতা কেন্দ্র হয়, এটা যদি ফোকাস হয়, তাহলে বস্তুটা থাকবে কেমন? এক বস্তুটাকে, বস্তুটার প্রতিবিম্ব তাকে স্পর্শ করে আছে, মানে কি হয় এরকম থাকবে অথবা এইরকম থাকবে। দুটো কন্ডিশন হতে পারে, তাই না? কোনটা হবে সেটাই কথা। এটা হলেও এর যে তীর চিহ্নটা আছে তার প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই হবে, কিন্তু এটা হলে এর প্রতিবিম্ব কি বিবর্ধিত হবে? বিবর্ধিত হবে না।
কেন কি আচ্ছা, বক্রতা কেন্দ্রের বাইরে থাকলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে, এবং বস্তু থেকে ছোট হয়। আর যদি এরকম থাকে তাহলে তার প্রতিবিম্ব কি হবে? বস্তু থেকে বড় হবে। তো বস্তুটা তাহলে এরকম হবে, ঠিক আছে, বস্তুটা এরকম হবে। তাহলে বস্তুটার একটা বিন্দু কোথায় থাকছে? বস্তুটার একটা বিন্দু কোথায় থাকছে? বস্তুটার একটা বিন্দু কোথায় থাকছে? বস্তুটার একটা বিন্দু থাকছে বক্রতা কেন্দ্রে। বস্তুটার দৈর্ঘ্য কত? f/3। এটা হচ্ছে কত? 2f। তাহলে এইটা কত হবে? 2f মাইনাস f/3। তাহলে 2f মাইনাস f/3, তাহলে 3 করলে কত হচ্ছে? এটা 5f/3। এখন 2f এর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়ে যাবে? 2f এ। 2f এর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়ে যাবে? 2f এ। কেন কি হচ্ছে? বক্রতা কেন্দ্রে বস্তু থাকলে তার 5f/3 তে বস্তু থাকলে তার প্রতিবিম্ব কোথায় হবে? ইউর মান 5f/3 মাইনাস, আর এখানে ফোকাস দৈর্ঘ্যটাকে এফ জায়গায় মাইনাস এফ লিখতে হবে, ঠিক আছে? তাহলে ভি কত হচ্ছে বার কর। ভি কত হচ্ছে বার কর। এটাকে ক্যালকুলেশন করতে ভি কত বেরিয়েছে? -5f/2। এই 5f/2 হবে কেন? হ্যাঁ, 1/v প্লাস 1/u ইজ ইকুয়ালস টু 1/f। তো এখানে ভি এর 1/v প্লাস ইউ মানে কত? মাইনাস দিয়ে -5f, উপরে উঠে যাবে 3, সমান এটা হলো। তো 1/v কত হচ্ছে? -1/f প্লাস 3/5f, ঠিক আছে, 3/5f। ওকে, এখান থেকে হচ্ছে কি 5f লসাগু হচ্ছে 5f হলে কত হচ্ছে? এটা -5 প্লাস 3। কি হয়েছে? -2 ও -5f প্লাস 3 কে কি +2 লিখে দিয়েছে? হয়েছে। ভি কত হচ্ছে তাহলে? -5f/2। আরে এখানে বস্তু থাকলে তার কি করে প্লাস হয়ে যায়? মাইনাস হবে না? ফোকাসের চেয়ে কম থাকলে প্লাস হবে। হয়েছে। এবারে শোন, এবারে দেখ বস্তুর দৈর্ঘ্য কত? f/2। বস্তুর দৈর্ঘ্য হচ্ছে কত? f/2। কত আছে? f/3। আচ্ছা, বস্তুর দৈর্ঘ্য f/3, প্রতিবিম্বের দৈর্ঘ্য কি হবে? প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? কোনটা বড় হবে? 5f/2। 5f/2 থেকে আচ্ছা 2f বাদ দিতে হবে। মানে আমি এখানে মানটা নিচ্ছি না, এটা হচ্ছে কি, এটা এদিকে আছে কত? 5f/2। এই প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে? 5f/2। তাহলে এইটা একটা এটা একটা প্রান্ত, আর একটা প্রান্ত 2f এ আছে। মানে মেরু থেকে একটা প্রান্ত 5f/2 তে আছে, মেরু থেকে আরেকটা প্রান্ত 2f এ আছে। তাহলে ডিফারেন্স কি হচ্ছে? কত হচ্ছে? f/2 হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিকই আছে, নেই কর, কি আছে? f/2 হলো তো, এটা প্রতিবিম্বের দৈর্ঘ্য। এবারে বিবর্ধন করব। বিবর্ধন সমান কি হচ্ছে? প্রতিবিম্বের দৈর্ঘ্য
বাই বস্তুর দৈর্ঘ্য কত হচ্ছে, f/2 ইন্টু 3/f 1.5। কি উত্তর আছে? তার ঠিকই আছে। ঠিক আছে, এখানে কোনটা তাহলে ঠিকঠাক করে বুঝতে হবে বল, এই বস্তু কোন দিকে থাকবে? বক্র, দেখ আমি একটা কথা বলছি, বারবার কি বোঝাতে, কি বলতে চাইছি আমি, কি বলছে এখানে, এখানে তীর চিহ্ন টিহ্ন কিছু না, আমি তীর দিয়েছি। বলেছে কি যে এটা ধর হচ্ছে বস্তু, এইটা, এদিকে তাকাবি, এটা বস্তু তো, এর প্রতিবিম্বটা একে স্পর্শ করে থাকবে, তার মানে কি নিশ্চয়ই এর একটা বিন্দু বক্রতা কেন্দ্রে থাকবে, নাকি না? কেন, বক্রতা কেন্দ্রে বস্তু থাকলে তার প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই হয়। তাহলে এই বস্তুটার প্রতিবিম্ব তাকে স্পর্শ করে থাকবে, মানে কি এর নিশ্চয়ই একটা প্রান্ত বক্রতা কেন্দ্রে থাকবে, মানে হয় এখানে থাকবে, না হলে এখানে থাকবে। তাহলে এই এন্টার প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই হবে, তাই না? যদি এরকম থাকে তাহলে এর এই বিন্দুটার প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র হয়ে যাবে, আর এই যে যে মানে নীল নীল প্রান্তটা তার প্রতিবিম্ব এই সাইডে কোথাও হবে। হ্যাঁ, আর এইরকম যদি কন্ডিশন হয়, এই প্রতিবিম্বটা বিবর্ধিত হয় না মানে হচ্ছে খর্বাকৃতি হয়, বিবর্ধিত হয়। কেন? বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে বস্তু থাকলে কি হয়, বিবর্ধিত হয়। যে প্রান্তটা বক্রতা কেন্দ্রে আছে সেটা তো বক্রতা কেন্দ্র হয়ে যাবে, আর যেটা বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে আছে সেটা বিবর্ধিত মানে দূরে তৈরি হবে, বিবর্ধিত প্রতিবিম্ব। আর যদি এরকম করে রাখি তাহলে, তাহলে এর এই বিন্দুটার প্রতিবিম্ব সিতে তৈরি হবে, কিন্তু এই বিন্দুটার প্রতিবিম্ব হবে বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে, কিন্তু এই প্রতিবিম্ব ছোট হয়। কোশ্চেন থেকে এটা বুঝতে হবে। ভালো কোশ্চেন। হ্যাঁ, আর বল, আর বল। 10-এর কোশ্চেন বলেছে। দশের কোশ্চেন কি বলেছে, যে একজন ব্যক্তি তার নিজের চোখকে দেখতে চায়, এই এটার বক্রতা ব্যাসার্ধ কত, 40 সেন্টিমিটার। যদি তার চোখ স্বাভাবিক থাকে, আচ্ছা স্বাভাবিক মানে কি, সে যেমন আকারের বস্তু সেরকমই দেখতে পাচ্ছে, মানে তাকে মানে প্রতিবিম্বকে বড় করারও দরকার নেই, ছোট করারও দরকার নেই। সমান আকারের প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, যখন বস্তু বক্রতা কেন্দ্র, তাহলে তাকে তার চোখকে কোথায় রাখতে হবে, বক্রতা কেন্দ্রে, 40 সেন্টিমিটার দূরে। ওই উত্তর হবে, আর কি হবে। এটা এমসিকিউ ছিল অ্যাকচুয়ালি কোন একটা পরীক্ষাতে, ওই তো এসসিআরএ পরীক্ষা। দৃষ্টিশক্তি থাকে, তবে চোখ এবং দর্পণের মধ্যে দূরত্ব কত হবে, 40 সেন্টিমিটার। এটা এমসিকিউ, ঠিক আছে, শর্ট কোশ্চেন। আর কোশ্চেন কাছে কার আছে? আর নেই? ঠিক আছে, তো চল, প্রতিসরণ, আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ, ঠিক আছে, লেখ। আলোর প্রতিসরণ, ঠিক আছে, রিফ্রাকশন অফ লাইট, রিফ্রাকশন অফ লাইট, তাই তো। তো প্রতিফলন চ্যাপ্টারে কি ছিল, প্রতিফলন চ্যাপ্টারে ছিল কি, যে একটা মাধ্যম থেকে আলোকরশ্মি এসে আবার ঘুরে যাবে সেই মাধ্যমে, ঠিক আছে, একটা মাধ্যম থেকে এসে আলোকরশ্মি আবার সেই মাধ্যমে ঘুরে যাবে। প্রতিসরণ কি হচ্ছে, একটা মাধ্যম, এটা ধরো মাধ্যম এক, হচ্ছে মাধ্যম এক, এটা হচ্ছে কি মাধ্যম দুই, এখান থেকে যদি আলোকরশ্মি আসে তাহলে অপর মাধ্যমে চলে যাবে। এবারে যাওয়ার সময় কি হবে, যাওয়ার সময় এখানে আলোকরশ্মির যে গতিপথ সেটা পরিবর্তন হবে, ঠিক আছে। এবারে গতিপথ পরিবর্তন হওয়ার দুটো কন্ডিশন, যে এই দুটো মাধ্যম হয়েই যে এখান থেকে আলোকরশ্মি গেলে আলোকরশ্মির পরিবর্তন মানে গতিপথের পরিবর্তন হবে তা নয়। প্রথম কন্ডিশন কি, প্রথম কন্ডিশন হচ্ছে আলোকে দুটি মাধ্যমের বিভেদ তলে এরকম লম্ব ভাবে ফেলা যাবে না, তাহলে কিন্তু কোনোভাবে বাঁকবে না। তাহলে কিভাবে ফেলতে হবে, তির্যক ভাবে। দ্বিতীয়,
এই দুটো মাধ্যমে এমন হবে যাতে করে এই দুটো মাধ্যমে আলোর গতিবেগ আলাদা আলাদা হয়। মানে যদি এই মাধ্যম আর এই মাধ্যমে আলোর গতিবেগ সমান সমান হয়ে যায়, তাহলে এই দুটো মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান সমান হয়ে যাবে। তখন আলো ভাববে কি এটা আর এটা একই মাধ্যম, সোজা চলে যাবে, কোনোভাবে বাঁকবে না। তাহলে কি হচ্ছে, তাহলে দুটো আলাদা আলাদা প্রতিসরাঙ্কের মাধ্যম হতে হবে। মানে আলোর ঘনত্ব, ঠিক আছে, আলোকীয় ঘনত্ব বলতে এমনি ঘনত্ব আমরা কি বুঝি, এমনি ঘনত্ব মানে আমরা বুঝি ভর বাই আয়তন। আলোকীয় ঘনমাধ্যম বা আলোকীয় লঘু মাধ্যম বলতে কি, যে মাধ্যমে আলোর গতিবেগ বেশি সেটা লঘু মাধ্যম, যে মাধ্যমে আলোর গতিবেগ কম সেটা হচ্ছে কি ঘন মাধ্যম। তাহলে প্রতিসরণের সংজ্ঞাতে প্রতিসরণের সংজ্ঞা আছে বইতে কি না, দুটি মাধ্যমের বিভেদ তলের মধ্য দিয়ে আলো যদি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশ করে, সাধারণভাবে ওই বিভেদ দলে আলোক রশ্মির অভিমুখের পরিবর্তন ঘটে, এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। শুধু তোরা এখানে লিখে নে যে দুটি মাধ্যমের বিভেদ তলের মধ্য দিয়ে আলো যদি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে তির্যক ভাবে প্রবেশ করে, আলো যদি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে তির্যক ভাবে প্রবেশ করে, তবে সাধারণভাবে ওই বিভেদ তলে আলোক রশ্মির অভিমুখের পরিবর্তন ঘটে, একে আলোর প্রতিসরণ বলে। ঠিক আছে, আলোর প্রতিসরণ বলে। এবারে আলোর প্রতিসরণ ছবিটা আমি আঁকছি কিরকম ভাবে, ধর এটা হচ্ছে একটা মাধ্যম, ঠিক আছে, এখান থেকে আলোক রশ্মি আসছে, তাহলে যে আলোক রশ্মি আসে তাকে কি বলে, আপতিত রশ্মি। এটা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি। এইটা হচ্ছে কি আপতন বিন্দু, এটা হচ্ছে কি অভিলম্ব, আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অভিলম্ব, অভিলম্ব। আর এটা হচ্ছে কি প্রতিসৃত রশ্মি, এটা হচ্ছে কি প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি। এখন কথা হচ্ছে যে এখানে যে আলোক রশ্মি আপতিত হয়েছে সেটা অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটা আপতন কোণ, প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। আপতন কোণ প্রতিসরণ কোণ এখানে কিন্তু সমান হয় না, যেটা আলোর প্রতিফলনে কি হচ্ছিল, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হচ্ছিল, ঠিক আছে। তো এটা হলো। এবারে চলে আসবো কি যে ঘন মাধ্যম আর লঘু মাধ্যম কি হচ্ছে, প্রথমে আমি লিখে দিচ্ছি যে ঘন মাধ্যম, আমি ধরে লিখলাম কি মাধ্যম এক, মাধ্যম একের হচ্ছে একে আলোর বেগ, আলোর বেগ আমি ধরে নিচ্ছি কত v1, আর মাধ্যম দুইতে আলোর বেগ ধরে নিচ্ছি কত v2, ঠিক আছে, আলোর বেগ v2। যদি v1 গ্রেটার দেন v2 হয়, মানে প্রথম মাধ্যমে আলোর গতিবেগ বেশি, তাহলে কি হচ্ছে, তাহলে প্রথম মাধ্যমটা হচ্ছে কি লঘু মাধ্যম, আর দ্বিতীয়টা হচ্ছে কি ঘন মাধ্যম। ব্যাস লিখে নে, কনফিউশন হতে পারে কোনো সময়, ঠিক আছে। লেখ, এই লিখিস নি কেন সাদা, ঠিক আছে। এবারে হবে কি না আলোর প্রতিসরণের সূত্র, আলোর প্রতিসরণের সূত্র বল, প্রতিসরণের সূত্র কি হবে, প্রতিসরণের সূত্র, প্রথম সূত্র হচ্ছে কি যে আপতিত রশ্মি, আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিসারক তলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। যেটা প্রতিফলনেও ছিল আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, আর ওখানে কি হচ্ছিল প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব। এখানে কি হবে, শুধু প্রতিসৃত রশ্মি আর প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। এখন দ্বিতীয় সূত্রটা আমি বলার আগে কিছু আমি জিনিস করছি, দেখ যে ধর আমি নিচ্ছি কিরকম, এটা হচ্ছে এটা হচ্ছে জল, এটা কাঁচ, আবার এটাই নিয়েছি কি জল, এটাও কাঁচ, এরকম তিনবার নিয়েছি, ঠিক আছে, ভালো করে বুঝবি।
জল কাচ মানে কি আলোক রশ্মি, ধর এটা হচ্ছে কি লাল বর্ণের আলোক রশ্মি, লাল বর্ণের আলোক রশ্মি, এখানে আলোক রশ্মি ফেলা হয়েছে কত 30 ডিগ্রি কোণে, তাতে করে এখানে কিছু একটা কোণে গেছে, ধর 15 ডিগ্রি আমি ধরে নিচ্ছি এরকম কিছু একটা, এখানে ধরো ফেলা হয়েছে কত 60 ডিগ্রি কোণে, এটা গেছে কি 45 ডিগ্রি কোণে, এখানেও লাল, এখানে ধরো আলোক রশ্মি ফেলা হয়েছে 70 ডিগ্রি কোণে, এখানে আলোক রশ্মি গেছে কত 50 ডিগ্রি কোণে, এটাও লাল বর্ণের আলোক রশ্মি। এই ছবি টোকার দরকার নেই, এখানে দেখ আমি এই কোণগুলো নিজের মতো করে ধরে নিয়েছি। এখানে কি হচ্ছে বলতো জল কাচ, জল কাচ মানে কি দুটি নির্দিষ্ট মাধ্যম, এবং প্রত্যেকবারই লাল বর্ণের আলোক রশ্মি ফেলেছি, তাহলে দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটা নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে এই তিনবারে কি হবে, আমি যদি সাইন আই বাই সাইন আর করি সমান আসবে তিনবারই, মানে এর বেলা যা আসবে এর বেলা, অ্যাকচুয়ালি এখানে সাইন 30/sin15 আর এখানে সাইন 60/sin45 করলে একই আসবে না, আমি তো নিজের মতো করে কোণগুলো ধরেছি, ঠিক আছে, একই আসবে না, আমি উদাহরণ দিয়ে বলছি কি, এবারে দেখ যদি আমি এইখানে লাল বর্ণের আলোক রশ্মি নিয়েছি, তো এখানে যদি হলুদ করে দিই তাহলে এটা আলাদা হয়ে যাবে, ধর এখানে লাল রেখেছি কিন্তু এখানে জল, এখানে অন্য কিছু তেল নিয়েছি, আলাদা হয়ে যাবে, তাহলে প্রতিসরণের যে দ্বিতীয় সূত্র সেখানে কি হবে, দুটি নির্দিষ্ট, হ্যাঁ কি লেখা আছে, দুটি দুটি আচ্ছা আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়, এই ধ্রুবকের মান, না ঠিক আছে আমি বলছি লেখ দ্বিতীয়টা, দ্বিতীয় সূত্রটা লেখ, দুটি নির্দিষ্ট মাধ্যম, দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে, দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে ক্ষেত্রে আলোক রশ্মির প্রতিসরণে, আলোক রশ্মি প্রতিসরণে আলোক রশ্মি প্রতিসরণে আলোক রশ্মির প্রতিসরণে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়, ঠিক আছে, একে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে, একে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। তারপরে নিচের লাইনে লিখবি একটু প্যারা দিয়ে, এই সূত্রটি হলো স্নেলের সূত্র, ব্যাস এই সূত্রটি হলো স্নেলের সূত্র, এই সূত্রটি হলো কি স্নেলের সূত্র, ঠিক। তো ব্যাপার হচ্ছে কি এখানে যদি আমি বলি এইখানে কিরকম হবে, যে এটা ধরো প্রথম মাধ্যম, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম, ঠিক আছে, আলোক রশ্মি আসছে এখানে, প্রতিসরণ হচ্ছে এখানে, এটা আই এটা কি আর, তাহলে আমি কি লিখবো সাইন আই বাই সাইন আর, এটাকে আমরা কি বলবো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, মিউ মানে প্রতিসরাঙ্ক, কি বললাম প্রতিসরাঙ্ক, কার প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে, যার সাপেক্ষে হবে সে আগে থাকবে, ঠিক আছে, আর যেটার করা হচ্ছে সেটা হচ্ছে কি 2, আমি শুধু তোদেরকে একটা কথা বলছি, আলোক রশ্মি যে মাধ্যমে চলে যাবে সেটা লাস্টে থাকবে, বললাম যে মাধ্যমে চলে যাবে সেটা লাস্টে থাকবে, যে মাধ্যম থেকে আসছে সেটা ফার্স্টে থাকবে। তাহলে দেখ এখান থেকে আমি যদি বলি যে
কোশ্চেন হচ্ছে কি, আলোক রশ্মি বায়ু থেকে জলে আসছে, ঠিক আছে, বায়ু থেকে জলে আসছে, এখানে আপতিত রশ্মি, এটা আপতন কোণ কত করেছে, 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে জলে আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরণ কোণ কত হবে, যেখানে বায়ুর প্রতিসরাঙ্ক, আচ্ছা বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক এ মিউ ডাব্লু 4/3 দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এখন অত কিছুতে যাইনি। কেন, এম ইউ ডাব্লিউ দিয়েছি তো, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, কোনো কিছু জটিল দেইনি, আমি এমনি সিম্পল করে দিয়েছি। বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, আপতন কোণ দেওয়া আছে, প্রতিসরণ কোণ বার করতে বলেছি, চল বার কর। তাহলে এখানে কি হবে, সাইন আই বাই সাইন আর সমান কি হবে, এম ইউ ডাব্লিউ এখানে দেওয়াই আছে 4/3, সাইন আই কত দেওয়া আছে, সাইন 30 বাই সাইন আর সমান 4/3। তো এখান থেকে কি হবে, এটা হবে কত না, 4 সাইন আর সমান 3 সাইন 30 মানে কত, হাফ। তো সাইন আর হচ্ছে কত, 3/8, সাইন ইনভার্স 3/8, ঠিক আছে। আর হচ্ছে কি, সাইন ইনভার্স 3/8, কি হচ্ছে, সাইন ইনভার্স 3/8। আমি শুধু স্নেলের সূত্র বলেছি, আর শুধু এইটুকুই বলেছি যে সাইন আই বাই সাইন আর হচ্ছে কি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এরপরে অনেক কিছু আসবে, আমি শুধু এইটুকুর উপরে দিয়ে কি কি অঙ্ক করছি দেখ ফার্স্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, একটি আলোক রশ্মি একটি আলোক রশ্মি কোন মাধ্যমে, একটি আলোক রশ্মি একটি মাধ্যম থেকে অপর মাধ্যমের বিভেদ তলে আপতিত হলে প্রতিসৃত রশ্মি ও প্রতিফলিত রশ্মি পরস্পরের সহিত লম্ব হয় যদি আপতন কোণ 30 ডিগ্রি হয়, তবে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হবে, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হবে, প্রতিসরাঙ্ক কত হবে। নেক্সট কোশ্চেন এটার সঙ্গেই আছে, কোশ্চেন 2, একটি আলোক রশ্মি একটি মাধ্যম থেকে অপর মাধ্যমে বিভেদ তলে আপতিত হলে প্রতিফলিত রশ্মি যদি প্রতিসৃত রশ্মি আর প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ হয় 120 ডিগ্রি, তাহলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে। দুটো কোশ্চেন, একবার চেষ্টা কর কি হবে, প্রথমটা আগে কর, তারপর দ্বিতীয়টা। দেখ এই কোশ্চেনটা কিভাবে আছে আমি একটু বলে দিচ্ছি, ছবিটা না হয় এঁকে দিচ্ছি। বলেছে
আমি এটা পরে করছি, ঠিক আছে? এইটাই করছি। আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে বিভেদ তলে আপতিত হচ্ছে। বেশ, এখানে বলেছে কি আপতন কোণ 30 ডিগ্রি, এটা আপতিত রশ্মি তো, তাহলে এটা লম্ব, এটা 30 ডিগ্রি করে বলেছে, কোনো সমস্যা আছে? আচ্ছা, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এখানে প্রতিফলন হচ্ছে প্রতিসরণ হচ্ছে, আর এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। এই প্রতিসৃত রশ্মি আর প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। এবার কর, এখানে দুটো হচ্ছে প্রতিফলন প্রতিসরণ। এদিকে দেখ, এটা আপতিত রশ্মি তো, এটা লম্ব, এটা আপতন কোণ, তাই তো? ভালো করে দেখ এদিকে, ওই এটা আপতন কোণ, এই কোণটা কত হবে? 30। এটা পুরো একটা সরল রেখা, এটা 30, এটা 90, 120 হয়ে গেল, তাহলে বাদ বাকি কত হবে? 60। ঠিক আছে, তাহলে এখানে এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হবে? ধরো এটা 1, এটা 2, তাহলে 1μ2 কত হবে? sin 30/sin 60 সমান 1/2/√3/2। তাহলে কি হচ্ছে, 2 আর 2 উপরে গিয়ে কেটে যাচ্ছে, এখানে 1/2 2/√3 1/√3 অ্যান্সার। প্রতিসরাঙ্ক 1/√3 হচ্ছে অ্যান্সার। ওয়ান বাই রুট থ্রি হচ্ছে কি অ্যান্সার? নেক্সট কোশ্চেন। তারপরে কোশ্চেন কি বলেছে? 120 ডিগ্রি কোণ করতে বলেছে, 120 ডিগ্রি। তার হ্যাঁ, এইটা প্রতিসৃত রশ্মি প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ, কোণ হচ্ছে কত? 120 ডিগ্রি। যদি আপতন কোণ 30 ডিগ্রি হয়, ঠিক আছে, বোঝা গেছে তো? হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে? 120 হয়ে যাবে, তাহলে এটা 30, 120 130 মানে কত হচ্ছে? 150, তাহলে এটা 30, তাহলে কি হবে? 1 হবে, সাইন 30/sin 30 হয়ে যাচ্ছে তখন, সাইন 30/sin 30 মানে যে মাধ্যম থেকে যাচ্ছিল ওই মাধ্যমেই যাচ্ছে তাহলে। ওকে, এটা হচ্ছে একটা মাধ্যম, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম, ঠিক আছে? এখান থেকে আলোক রশ্মি আসছে, ঠিক? তাহলে আমরা এক্ষুনি কি শিখলাম? 1μ2 কি হবে? সাইন আই বাই সাইন আর। এবারে যেটা কথা বলছি যে এই মাধ্যমে আলোর গতিবেগ v1, এই মাধ্যমে আলোর গতিবেগ v2 যদি হয়, তাহলে কি লিখতে পারি? v1/v2। এই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য λ1, তাহলে কত হবে? λ1/λ2। এই মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক, আলোর হচ্ছে কম্পাঙ্ক যদি f হয়, এই মাধ্যমে আলোর কম্পাঙ্ক কি হবে? f2 লিখবো। আলোর গতিবেগ আর তরঙ্গ দৈর্ঘ্য মাধ্যম যদি পরিবর্তন হয়, পরিবর্তন হবে, কিন্তু আলোর কম্পাঙ্ক আলোর উৎসের উপর নির্ভর করে। মানে যেমন এখানে একটা বাল্ব জ্বলছে, ওই বাল্ব থেকে যে আলোক রশ্মি বেরোচ্ছে ওর কম্পাঙ্ক ধরো 50 হার্জ। ওই আলোটা বায়ু দিয়ে যাক কি জলের মধ্য দিয়ে যাক কি তেলের মধ্য দিয়ে যাক, ওর কম্পাঙ্ক 50 হার্জই থাকবে। মানে আলোর কম্পাঙ্ক মাধ্যম পরিবর্তনের সাথে পরিবর্তন হয় না, তাহলে কম্পাঙ্ক দিয়ে কোনো কিছু হচ্ছে না। তাহলে এখানে কি হচ্ছে? 1μ2 = sin i বাই sin r সমান v1/v2 সমান, এখানে দেখতো সিকোয়েন্স দেখ, প্রথম দ্বিতীয়, ঠিক আছে, প্রথম দ্বিতীয়। সাইন আই মানে কি? প্রথম মাধ্যমে কোণ, দ্বিতীয় মাধ্যমে কোণ। v1/v2 প্রথম মাধ্যমে বেগ, দ্বিতীয় মাধ্যমে বেগ। λ1/λ2 প্রথম মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, দ্বিতীয় মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। এতটা পর্যন্ত সিকোয়েন্স ঠিক আছে। শুধু এইখানে এসে কি হয়ে যাবে? μ2/μ1। μ2 মানে কি? দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক।
এটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে সেটা বলছি, কিন্তু তোদেরকে এইটা একদম জলের মতো মুখস্থ রাখতে হবে, তাহলে যা কোশ্চেন দিক হয়ে যাবে। এখান থেকে যা কোশ্চেন আসবে এখান থেকেই হবে। ঠিক আছে, আপাতত প্রতিসরণের উপর, তাই বলে এটা দিয়ে প্রিজমের অঙ্ক করবি নাকি? হ্যাঁ, এটা দিয়ে কি প্রিজমের অঙ্ক করবি? দেখ একটু আগে একটা অঙ্ক দিয়েছিলাম তো, হ্যাঁ, 30 ডিগ্রি দিয়েছিলাম, বেশ ভালো আনন্দ করে নিয়েছিলিস। এখন আমি দিচ্ছি দেখ, ওই কোশ্চেনটাই, আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি, আপতিত রশ্মি বলছি, প্রতিফলিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি পরস্পর 90 ডিগ্রি কোণ করেছে, ঠিক আছে, কিন্তু এই আপতিত রশ্মিটা, এই আপতিত রশ্মিটা আপতন কোণ হচ্ছে আই, আই দেওয়া আছে এখন, ঠিক আছে, তাহলে প্রতিসরাঙ্ক কত হবে বার করতে হবে। এখানে কিন্তু কোনো 30 ডিগ্রি ফিগ্রি কিছু দেওয়া নেই। হ্যাঁ, এটা একটা কোশ্চেন। এরপরে আর একটা কোশ্চেন হচ্ছে কি, এই আলোক রশ্মিটা তলের সঙ্গে থিটা কোণ করেছে, প্রতিফলিত রশ্মি প্রতিসৃত রশ্মি পরস্পর 90 ডিগ্রি। চলো এই দুটো কোশ্চেন করে ফেল। দেখ এই কোশ্চেনটা করছি, সমস্যা এখানে কি বলেছিল যে এটা হচ্ছে আই কোণ, তাই তো, এখানে বলা হচ্ছে কি এই যে যে আলোক রশ্মিটা আপতিত হচ্ছে তার আপতন কোণ কত হচ্ছে আই। এখানে এখানে প্রতিফলিত রশ্মি আর প্রতিসৃত রশ্মির মধ্যে কোণ কত, 90 ডিগ্রি। তো আমাকে কি করতে হবে, আপতন কোণ যদি আই হয় প্রতিফলন কোণ কত হবে, আই হবে, তাহলে এই কোণটা কত হবে, একটা কাজ করি, এই কোণটা কত হবে সেটা বার করার জন্য এটাকে আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে আই প্লাস 90 প্লাস এক্স সমান 180, যে বুঝতে পারছিস না, ঠিক আছে, এটা আই প্লাস 90 প্লাস এক্স সমান 180, এক্স বার করতে হবে, -90 মাইনাস আই, তাহলে 90 - আই, এটা হলো প্রতিসরণ কোণের মান। এটাকে এক্স কেন দিচ্ছি, আর ধরে নিলেই তো হতো, এটাকে তো আর ধরে নিলেই হতো। হ্যাঁ, তো এখান থেকে আর এর মান বেরিয়ে এসছে এটা, এবার এখান থেকে কি করব, প্রতিসরাঙ্ক, তাই তো, তাহলে কি হবে, এটা 1/2 সাইন আই বাই সাইন আর, তো হবে কত, সাইন আই বাই সাইন আর মানে কত, 90 - আই, তো সাইন আই বাই 90 - সাইন 90 - আই মানে কি, কস আই, সাইন আই মানে কি হচ্ছে ট্যান আই, ঠিক আছে, সাইন আই বাই কস আই মানে ট্যান আই হচ্ছে। পরের উত্তরটা কি আসছে, কট থিটা। পরেরটা কি হবে, শুধু এইখান থেকে এইটাই করে নিলে হয়ে যাবে, এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয় এটা হবে কত, 90 - থিটা, 90 - থিটা, এটাও হবে কত, 90 - থিটা, ঠিক আছে, 90 - থিটা। এবার ওখান থেকে তোরা দেখবি কি, যে এইটা চলে আসবে কত, এটা চলে আসবে থিটা, ক্যালকুলেশন করে দেখি যেটা থিটা চলে আসবে, তো সেই হিসাবে এখানে যদি আমি করি, মিউ আসবে এখানে কত, সাইন আই, আই মানে কত এখানে 90 - থিটা বাই কস, সাইন আই, সাইন আই বাই সাইন আর, আর মানে কত, থিটা, তো এটা হয়ে যাবে কস থিটা বাই সাইন থিটা, মানে কি হচ্ছে, কট থিটা, ব্যাস হয়ে গেল, কট থিটা। যদি এটাকে কি বলে জানিস, এটা হচ্ছে ব্রুস্টারের সূত্র বলে, মিউ ইজিক্যালস টু ট্যান আই, সমাবর্তন চ্যাপ্টারে আছে, হুম, মিউ ইজিক্যালস টু ট্যান আই আসবে, ঠিক আছে, দেখবি সূত্র কোথায় আছে, সূত্রটা বলছি, হ্যাঁ, কোথায় আছে,
হুম, পেজ নাম্বার 758। এখানে এখানে কি হচ্ছে, সমাবর্তন কোণের ট্যানজেন্ট, ওইখানে ওই কোণটাকেই আমরা সমাবর্তন বলে দিই, ঠিক আছে। ওখানে সমাবর্তনের ক্ষেত্রে কি হচ্ছে, দুটো আলোক রশ্মি পরস্পরের সহিত লম্ব হয়ে যাচ্ছে, ওই জন্য ওরকম হচ্ছে, ওটাকে আমরা সমাবর্তন বলে দিচ্ছি। হ্যাঁ, ট্যান আইপি, ওখানে আই হচ্ছে আইপি, ঠিক আছে। যখন হবে তখন আবার বলবো ওখানে। বললাম যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটাকে কি বলে, আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কি বলে, আপেক্ষিক প্রতিসরাঙ্ক। যদি আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে কোনো মাধ্যমে আসে, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে কি শূন্য মাধ্যম, এটা হচ্ছে শূন্য মাধ্যম, আর এটা হচ্ছে ধর হচ্ছে কি জল। তাহলে যদি এরকম আসে এখানে, তাহলে এখানে আই, এটা ধরো আর আছে, তো এটাকে আমরা কি বলবো, মিউ ওয়াটার সমান সাইন আই বাই সাইন আর। এটাকে কি বলে, এটাকে বলে জলের পরম প্রতিসরাঙ্ক। কি বলে, জলের পরম প্রতিসরাঙ্ক। যদি আমি গতিবেগ দিয়ে লিখি তাহলে কি হবে, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই জলে আলোর গতিবেগ, সি বাই ভি ডাব্লিউ। শূন্য মাধ্যমে জলের গতিবেগ বাই শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে হচ্ছে শূন্য মাধ্যমে হচ্ছে আলোর গতিবেগ বাই জলে আলোর গতিবেগ। এটা হলো তো জলের পরম প্রতিসরাঙ্ক। এবারে এখান থেকে যদি আমি বলি একই রকম ভাবে, যদি আমি বলি যে কাঁচের পরম প্রতিসরাঙ্ক, তাহলে কি বলবো, সি বাই ভিজি, সি বাই ভিজি। এবারে এইখান থেকে আমি একটা জিনিস করছি, দেখ, যদি আমি এখন করি যে এখান থেকে মিউ ডাব্লু বাই মিউ জি সমান কি হবে, মিউ ডাব্লু মানে কি, সি বাই ভি ডাব্লু, মিউ জি মানে কত হচ্ছে, সি বাই ভিজি। তাহলে এটা কি হবে, ভিজি বাই ভি ডাব্লু। ভিজি বাই ভি ডাব্লু মানে কি, মিউ জি, নিচে এদিকে হবে কি ডাব্লু। তাহলে কি হচ্ছে, জি মিউ ডাব্লু কি হচ্ছে, মিউ ডাব্লু বাই মিউ জি, যেটা একটু আগে বললাম। এটা করে দে, কিভাবে আসছে এরকম করে। এবার আমি এগুলোকে জি না দিয়ে 1 2 করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। 1 2 করে দিলে হবে, টুক তাড়াতাড়ি টুক, তাড়াতাড়ি টুক, অত বেশি সময় দেবো না, তাড়াতাড়ি টুক। কি লিখেছি, মিউ ডাব্লু, হুম, দেখ প্রথম কথা আমি এটা লিখেছি, তারপরে এটা লিখেছি, দুটোকে ভাগ করে দিয়ে মিউ ডাব্লু বাই মিউ জি করতে কি আসছে, করতে আসছে কি, মিউ জি বাই মিউ ডাব্লু, ভিজি বাই ভি ডাব্লু, ভিজি বাই ভি ডাব্লু মানে কি, জি মিউ ডাব্লু। তার মানে আমরা কি পাচ্ছি, জি মিউ ডাব্লু ইজ ইকালস টু মিউ ডাব্লু বাই মিউ জি। জি মিউ ডাব্লু মানে কি, মিউ ডাব্লুটা উপরে থাকবে, মিউ জিটা নিচে থাকবে, যেটা এক্ষুনি দেখালাম 1 মিউ 2 করে। হ্যাঁ, 1 মিউ 2 মানে কি হচ্ছে, এক্ষুনি লিখলাম তো, 1 মিউ 2 মানে কি, মিউ 2 বাই মিউ 1। শুধু এটাই উল্টে যায়, উল্টে নয় মানে এরকমই হচ্ছে। ওয়ান মিউ টু is equals to mu 2 by mu 1, 2 mu 1 is equals to mu 1 by mu 2। তাহলে 1 mu 2 into 2 mu 1 is equals to কি হবে, mu 2 by mu 1 into mu 1 by mu 2।
তাড়াতাড়ি টোক, কেটে যাচ্ছে এটা, তাহলে কি হচ্ছে, এটা 1 আসছে। তার মানে আমি কি লিখতে পারি, এ মিউ বি ইন্টু বি মিউ এ ইজিক্যালস টু 1 লেখা যেতে পারে। তার মানে কি এ মিউ বি ইজিক্যালস টু 1 বাই বি মিউ এ, এটাও লেখা যেতে পারে। এর মানে কি, যদি জলের সাপেক্ষে জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক দেওয়া থাকে, কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক পেয়ে যাব। কোশ্চেন, আচ্ছা কোশ্চেন এগুলো লিখে দিচ্ছি। বায়ুর পরম প্রতিসরাঙ্ক কত ধরি আমরা, বায়ুর পরম প্রতিসরাঙ্ক ধরে নিই 1, জলের ধরে নিই কত 4/3 মানে 1.33। এগুলো এই কটা একটু মুখস্থ রাখবি। কাঁচ পরম প্রতিসরাঙ্ক হচ্ছে কত 3/2 মানে 1.5, এই তিনটা একটু মুখস্থ রাখবে। জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত? জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত? তাহলে কি লিখবো, জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক মানে ডাব্লু মিউ জি, জলের সাপেক্ষে ডাব্লু মিউ জি সমান কি হবে, মিউ জি বাই মিউ ডাব্লু, তাই তো? মিউ জি বাই মিউ ডাব্লু কি হবে উত্তর, মিউ জি বাই মিউ ডাব্লু। মিউ জি মানে কত 3/2, মিউ ডাব্লু মানে কত 4/3, তাহলে 3/2 টু 3/4 9/8, ঠিক তো, 9/8, ব্যাস 9/8। কাচের মধ্যে আলোর গতিবেগ কত হবে, কাচের মধ্যে আলোর গতিবেগ কত? হ্যাঁ, যেখানে কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 3/2, ব্যাস আর কিছুই দেওয়া নেই না, তাও এটা দেওয়া আছে, অনেক ভাগ্য ভালো। কাচের প্রতিসরাঙ্ক, হ্যাঁ কাচের প্রতিসরাঙ্ক নাও দেওয়া থাকতে পারে পরীক্ষা, কর অ্যান্সার বল, কাচের মধ্যে আলোর গতিবেগ। ঠিক আছে কর, কি করবো এটাকে, দেখ কোন ফর্মুলা দিয়ে যাবে, দেখ যখনই এরকম কোশ্চেন আসবে তোরা করতে পারিস এরকম করে, কিরকম, যে কাচের মধ্যে আলোর গতিবেগ মানে এখানে আলো হচ্ছে বায়ু থেকে কাঁচে যাচ্ছে, তাই তো, এ মিউ জি, এটা লিখে নিতে পারিস, মিউ জি বাই মিউ এ প্রথমে সমান ভি ভি এ বাই ভি জি, ঠিক আছে, ভি এ বাই ভি জি, ব্যাস এটুকুই রেখে দিলে হয়ে যাবে। এখানে দেখ ভি এ, ভি এ মানে কি, বায়ুতে আলোর গতিবেগ 3 × 10⁸, ভি জি সমান মিউ জি কত দেওয়া আছে 3/2, আর বায়ুর হচ্ছে প্রতিসরাঙ্ক কত 1, তাহলে এখান থেকে কি চলে আসছে, এখান থেকে চলে আসছে 2 গুণিতক 3 10⁸ সমান 3 ইন্টু ভিজি, তাহলে ভিজি এখানে 3 3 কেটে যাচ্ছে, 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। কাঁচে আলোর গতিবেগ হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। কাঁচে আলোর গতিবেগ 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ভি এ মানে কি, এয়ারে আলোর গতিবেগ। এখন আমার কোশ্চেন হচ্ছে যে দেখাও যে আলোক রশ্মি
লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের কাছে সরে আসে। এটা তো তোরা বলছিলিস যে আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে গেলে, হ্যাঁ, আলোক রশ্মি এটা হচ্ছে কি লঘু মাধ্যম, হচ্ছে ঘন মাধ্যম। আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের কাছে সরে আসে। কোশ্চেন লিখ। দেখাও যে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে হতে ঘন মাধ্যমে প্রতিসৃত হলে সেটি অভিলম্বের কাছে সরে আসে, অর্থাৎ প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে কম হয়। চল লেখ দেখি নিজে কি পারিস। এটা তো জানিস সবাই, এটাকে দেখাতে বলছে। হ্যাঁ দেখ লিখছি, দেখ কিরকম। তাহলে কি লিখছি এখানে, দেখাও যে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরিত হলে সেটি অবিলম্বের কাছে সরে আসে। কি লিখবো, ধরি এ মাধ্যমের, এ এবং বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, ধরি এ ও বি মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ এ এবং মিউ বি, এবং মিউ বি, ঠিক আছে। মিউ বি ইজ গ্রেটার দেন মিউ এ, অর্থাৎ অর্থাৎ বি মাধ্যম হলো হলো এ মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যম। ঘন মাধ্যম, বি মাধ্যম হলো কি এ মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যম। এটা নিয়ে কোনো সমস্যা আছে? ঘন মাধ্যম। এবারে কি লিখবো এখান থেকে, এটা হচ্ছে এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম, এখানে আলোক রশ্মি আসছে, তাহলে আই, এটা হচ্ছে কি আর, ব্যাস এতটা পর্যন্ত হচ্ছে। এবার আমি কি লিখবো এখানে, যে স্নেলের সূত্র অনুযায়ী এবার লিখবো কি আপতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর হলে কি লিখবো, আলোক রশ্মি এ মাধ্যম হতে বি মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে ক্ষেত্রে আপতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর হলে, আপতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর হলে স্নেলের সূত্র অনুযায়ী, স্নেলের সূত্র অনুযায়ী লিখছিস, স্নেলের সূত্র অনুযায়ী লিখবো সাইন আই বাই সাইন আর সমান কি লিখবো, সমান কি লিখবো, এ মিউ বি, এ মিউ বি, ঠিক আছে। সাইন আই বাই সাইন আর মানে এ মিউ বি কি, এ মিউ বি, তাহলে কি হচ্ছে এখানে এ মিউ বি কে কি লিখবো, মিউ বি বাই মিউ এ, ঠিক লিখেছি। এ মিউ বি মানে কত, মিউ বি বাই মিউ এ, এটা লিখলাম, লিখে নিয়েছি সেটা। এখানে কি লিখবো বল,
কোনটা বেশি, মিউ বি না মিউ এ বেশি? মিউ বি বেশি। যদি এটা হয়, মিউ বি যদি বেশি হয় তাহলে কি হচ্ছে, এটা যদি মিউ বি যদি বেশি হয় তাহলে কি লিখবো, সাইন আই বাই সাইন আর গ্রেটার দেন 1, ঠিক আছে? বা এরপরে কি লিখবো, সাইন আই ইজ গ্রেটার দেন সাইন আর। বল, সাইনের ক্ষেত্রে যদি কোণ বাড়ে তার মানও বাড়ে, তার মানে সাইন আই যদি সাইন আর এর থেকে বড় হয় তাহলে অবশ্যই আই গ্রেটার দেন আর, অবশ্যই আই গ্রেটার দেন আর, তাই না? অর্থাৎ এক্ষেত্রে প্রতিসরণ কোণ আপতন কোণ থেকে ছোট হয়, অর্থাৎ এক্ষেত্রে প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে কি হয়, ছোট হয়। ব্যাস, প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে ছোট হচ্ছে এখানে। তাহলে এটা হচ্ছে কি লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে কি আপতন কোণ আই, আপতন কোণ আই, এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। তাহলে এখানে চ্যুতি কোণ কত হবে, চ্যুতি কোণ কত হবে, আই মাইনাস আর। কি করে আই মাইনাস আর হচ্ছে, দেখতে পারিস এখানে আই মাইনাস আর, এখানে দেখ এই আলোক রশ্মিটা সোজা যেত কিন্তু প্রতিসরণের জন্য কতটা বেঁকে গেছে, দেখ এই কোণটা আই, তাহলে এই কোণটা পুরোটা আই, তাহলে এই কোণটা কত হচ্ছে, আই মাইনাস আর। তাহলে এখানে চ্যুতি কত হবে, আই মাইনাস আর। আর এর বেলা চ্যুতি কোণ কি হবে, ঘন থেকে লঘু, এটা ঘন, এটা হচ্ছে আই, এটা হচ্ছে কি আর। এখানে চ্যুতি কোণ কি হবে, আর মাইনাস আই। সোজা কথায় বলতে গেলে যে যেখানে বড় সেখান থেকে বাদ দিতে হবে, যে যেখানে বড় সেখান থেকে বাদ দিতে হবে, ঠিক আছে? ব্যাস হয়ে গেছে। এই দেখ, নেক্সট কোশ্চেন। আলোক রশ্মির বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম হলে, আলোক রশ্মির বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম হলে কাঁচের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি কর। দেখ কোনো কোশ্চেন আমি বলেছি মেন যে ফর্মুলা জানি সেটা দিয়ে যেতে পারিস, ঠিক আছে? এখানে বায়ু থেকে কাছে যাচ্ছে এই জন্য এম ইউ জি সমান, এখানে সাইন আই সাইন আর এর তো কোনো ব্যাপার নেই। এখানে কি হতে পারে বড় জোর, এখানে হতে পারে, আচ্ছা ভি এ বাই ভিজি, সেটা নেই, দরকার নেই। ল্যামডা এ বাই ল্যামডা জি লাগবে, সমান হচ্ছে কি মিউ জি বাই মিউ এ। এই দুটোকে নিলে হয়ে যাবে। বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য হতো 4000 অ্যাংস্ট্রম, কাঁচের তরঙ্গ দৈর্ঘ্য করতে হবে, কাঁচের প্রতিসরাঙ্ক কত, 3/2, মিউ এ এটা কত 1, বায়ুর প্রতিসরাঙ্ক কত 1, এখান থেকে কত হচ্ছে 4000 অ্যাংস্ট্রম বাই ল্যামডা জি সমান 3/2। এখান থেকে কত হচ্ছে 8000 বাই 3 অ্যাংস্ট্রম সমান ল্যামডা জি, এটাকে ক্যালকুলেশন করলে যা হয়, তাই তো? 8000 বাই 3। আমি একটা, দেখ এদিকে দেখা, যে প্রতিসরাঙ্কের কোনো সূত্র টুত্র কিচ্ছু বুঝিস না, আমি তাকে একটা জিনিস শেখাচ্ছি, দেখ বাচ্চা ছেলের জিনিস,
ঠিক আছে, বাচ্চা ছেলে নয়, বলবি বলবি এ তো একদম পুরো, দেখ কিরকম। ধর আমি বললাম এটা হচ্ছে কি এ মাধ্যম, না এটা হচ্ছে ওয়ান মাধ্যম, এটা টু মাধ্যম, ঠিক আছে। এই যে এই মাধ্যমে ধর আমি কোণটাকে আই কে নিলাম I1, আর এই মাধ্যমে যে প্রতিসরণ কোণ না, সেটাকে আমি প্রতিসরণ কোণ আর না লিখে লিখছি কত I2, বা সবচেয়ে ভালো হয় θ1 θ2 লিখে দিই, তাহলে আই কেউ পাচ্ছে না আর কেউ পাচ্ছে না, ঠিক আছে। এবার দেখ কি বলছি, আমি যদি স্নেলের সূত্র কাজে লাগাই কি লিখবো, সাইন θ1 বাই সাইন θ2 সমান কি লিখবো 1 μ2, তাই না। 1 μ2 কে কি লিখে μ2 বাই μ1। একটা জিনিস লক্ষ্য কর, আমি যদি এটা মুছে দিই, যদি এটাকে রাখি, গুণ কর দেখি, μ1 সাইন θ1 সমান μ2 সাইন θ2। এটা দিয়ে কি হবে জানিস, আলোক রশ্মি কে কোন দিকে গেল আমার জানার দরকার নেই, যে মাধ্যমের কোণ সেই মাধ্যমের সাইনের প্রতিসরাঙ্ক, মানে মিউ এই মাধ্যমের প্রতিসরাঙ্ক এই মাধ্যমের কোণের সাইন সমান এই মাধ্যমের প্রতিসরাঙ্ক এই মাধ্যমের কোণের সাইন, ব্যাস। আলোক রশ্মি কোন মাধ্যম থেকে কোথায় যাচ্ছে, কার প্রতিসরাঙ্ক কত, কে কার সাপেক্ষে, কিচ্ছু জানার দরকার নেই, এটা করে দিলেই হয়ে যাবে। যে মাধ্যমের প্রতিসরাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন। না এখানে আমি এটা দিয়ে করছি, প্রতিসরাঙ্ক আর দেয়া তাহলে কোণ, হ্যাঁ তো সে তো যেতে হবে, ওরকম দেওয়া থাকবে। মানে প্রবলেম হয় কোথায় জানিস, কোথায় প্রবলেম হয় জানিস, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন লোকে খুঁজে পায় না কোনটাকে আই ধরবে কোনটাকে আর ধরবে, কোনটা আপতন মানে হচ্ছে কোনটা হচ্ছে কোন মাধ্যম থেকে আলোক রশ্মি আসছে, কোন মাধ্যমে আলোক রশ্মি যাচ্ছে খুঁজে পায় না, ঠিক আছে। ওই জন্য হ্যাঁ, এটা দিয়ে কি হবে, এটা দিয়ে হবে বলতে যে ধর বললো যে আলোক, এরকম ধরো কোশ্চেন দিয়েছে যে জলের প্রতিসরাঙ্ক দিয়েছে কত 4/3, কাচের প্রতিসরাঙ্ক দিয়েছে 3/2, দিয়ে বলেছে এখান থেকে আলোক রশ্মি যাচ্ছে, ঠিক আছে, দিয়ে বলেছে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা কত হবে বার করো। এবার তুই কিরকম কিরকম ভাবে করবি, এটা 30, এরপরে কিভাবে করবি, ভাববি যে এখানে এটা আপতন আসে, তার মানে লিখতে হবে G μW সমান সাইন 30 বাই সাইন আর, কিছু একটা আসবে আর, সমান হচ্ছে আবার বাই করে লিখবি। আর আমি কিরকম বলছি দেখ, 3/2 সাইন 30 সমান 4/3 সাইন আর, কোনো ভাবতে হচ্ছে না, বুঝা যাচ্ছে কি। এটা লেখা দিয়ে ভেঙে আবার লেখা আর এটা এক চান্সে লেখা অনেকটা ইজি, এখানে কিছুই ভাবতে হচ্ছে কি, এই মাধ্যমে প্রতিসরাঙ্ক এই মাধ্যমে কোণের সাইন, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক এই মাধ্যমে কোণের সাইন, ব্যাস। ওটা তো মেন ফর্মুলা স্নেলের সূত্র, এখান থেকে কি করা হচ্ছে যে ইজি হয়ে যাচ্ছে। তো আজকে তাহলে এই পর্যন্ত, ঠিক আছে, প্রতিসরণের ইন্ট্রোডাকশন পুরো হয়ে গেছে। পরের দিন এলে ওই সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে তারপরে প্রিজম দেখা যাক কত দূর পর্যন্ত যায়, ঠিক আছে। চল।